হচ্ছে ওয়েভস এন্ড অসিলেশন। মূলত দুইটা আসলে মেকানিক্স এন্ড ওয়েভস এন্ড অসিলেশন। তো আমাদের যে এই কোর্সটার দায়িত্বে আছে মডুলার স্যার, উনি এটাকে 6 ভাগ করেছেন। আসলে দুইটা মেকানিক্স এন্ড ওয়েভস এন্ড অসিলেশনস। তো ওই প্রথম 5টা উনি মেকানিক্সের ভাগ করেছেন, ইউনিট 1, ইউনিট 2, 3, 4, 5। ওকে, তাহলে আমরা দেখি ইউনিট 1-এ মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা কি কি পড়েছি। উনি যেগুলোকে এমফেসিস দিয়েছেন যে এগুলো একটু মনোযোগ দিয়ে পড়া ভালো হবে স্যার, সেগুলোই আমরা একটু বেশি মনোযোগ দিব। এবং আমরা দুটো করেছি, তোমাদের নিশ্চয়ই জানো যে একটা আমি তো পিডিএফ দিয়েছি, উনি যে পিডিএফ গুলো পাঠিয়েছেন, পড়েও পাঠিয়েছেন, সেগুলো সবই আমরা দিয়েছি। ওইটা হলো ডিটেল স্ট্রাকচার, যে এগুলো আমাদের স্ট্যান্ডার্ড হিসেবে সবই পড়ার দরকার বা উচিত। আর আমরা আমরা মানে আমি যেটা চিন্তা করেছি, আমরা গত 5 বছরের যে এগুলো কিরকম আসছে সেগুলো একটা গাইডলাইন, এবং কোনগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রিলেটিভলি বেশি, আমরা বলতে পারবো না যেটাই আসবে বা ওইগুলো আসবে না, রিলেটিভলি বেশি, সেই জন্য আমরা একটু সামারি করে আমাদের ক্লাসে আমরা দিয়েছি। আর আমরা ক্লাস নেওয়ার সময় ওটা চিন্তা করেছি যে সামনে আমাদের ইলেকশন আছে, রোজা আসতেছে, সবকিছু মিলে হয়তো আমরা 2-4টা ক্লাস মিস হতে পারে, ট্রাবল হতে পারে রিয়েল লাইফ। একটা হলো ফিজিক্যাল ক্লাস নেওয়া, যেরকম অনলাইনে তো আসলে ওরকম হয় না, এটা হচ্ছে রিয়ালিটি। আমরা জানি যে তোমরা অনেকে অ্যাড হয়ে থাকো, তারপর খোঁজ নিলে পাওয়া যায় না, স্যার ওয়াশরুমে গেছে, এটা ঠিক আছে, এটা আমাদের কালচারের একটা পার্ট। তো আমরা একটু আবার শুরু করি। তাহলে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা ইকুয়েশন অফ মোশন, এটা ডেরিভেশনের কথা বলেছি স্যার। কোনগুলো? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এটা তো আমরা ডিটেল করে দিয়েছি, তাই না? জি স্যার। দেখবা পিডিএফ এর মধ্যে আছে, একটু বড় করে আমরা সামারি করে করে দিয়েছি। এটা উনি একটু ইম্পর্টেন্স দিয়েছেন যে এটা ওই জায়গা থেকে এটা ইম্পর্টেন্ট। নিউটনস লস অফ মোশন স্টেটমেন্ট এন্ড এক্সপ্লেনেশন। তাহলে আমরা নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তিনটার কথাই উনি বলেছেন। নিউটনস লস মানে তিনটাই। তাহলে ল গুলোর ডেফিনিশন এগুলো শর্ট হিসেবে থাকার সম্ভাবনা, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, আর একটু এক্সপ্লেনেশন 2-1 লাইন এক্সট্রা লিখে দিলে যদি থাকে। তারপর আছে ডেরিভেশন অফ নিউটনস ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল অ্যান্ড সেকেন্ড ল ফ্রম দি ফার্স্ট ল। এটাও তো আমরা শর্ট করে নোটের মধ্যে বড় করে আছে, আমরা শর্ট করে করে নোট করে দিয়েছি, তাই না? ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল অ্যান্ড সেকেন্ড ল ফ্রম দি ফার্স্ট ল। তারপর আছে প্রিন্সিপাল অফ লিনিয়ার কনজারভেশন অফ মোমেন্টাম, ওইটার ডেফিনেশনটা আমরা করে দিয়েছি বা ইকুয়েশনটা লিখবা। আর ডেরিভেশনটা আমরা, ডেরিভেশন মানে প্রমাণ আর কি, হ্যাঁ, ওটাও তো করে দিয়েছি। তারপরে এফ ইকুয়াল টু এম এ ফ্রম দি নিউটন সেকেন্ড ল অফ মোশন, এটাও আমরা সেকেন্ড ল অফ মোশন থেকে ইকুয়েশন করেও দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে উনি ক্লাসিক্যাল মেকানিক্সের যে কয়েকটা এরিয়াকে রিলেটিভলি ইম্পর্টেন্ট, মানে এর বাইরে যে থাকবে তা না, এগুলো আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে, সেগুলো উনি যেটা আমরা দেখলাম যে আমরা সবগুলোই সেভাবেই পড়িয়েছি। নোটের মধ্যে তো পিডিএফ এর মধ্যে ডিটেল আছে, আর আমরা পরীক্ষার জন্য একটু শর্ট করে দিয়েছি, কারণ আমরা তো সবাই সমান ভালো স্টুডেন্ট না, এটা কখনোই হয় না। কয়েকজন থাকে খুব ভালো, কয়েকজন থাকে বেশ খারাপ, আর মাঝে যারা তারা আমরা মোটামুটি ভালো থাকি। তো আমরা ওই মাঝের মোস্টলি চিন্তা করেছি, যারা একটু রিলেটিভলি উইক, একটু দুর্বল, অত ভালো পড়তে পারবে না বা অত সময় পাবে না বা ব্রেন ওই রকম কাজ করে না হয়, তারাও যেন মোটামুটি একটু ভালো করতে পারে, সেই জন্য আমরা সামারি বা শর্ট করে করে দিয়ে দিছি। তারপরে লিখছে এই মেকানিক্সের অঙ্ক, আমার ধারণা যে এখান থেকে একটা অঙ্ক থাকবেই। এবং তুমি দেখো যে পিডিএফ এর মধ্যে অঙ্ক একটা করেও দেওয়া আছে, ওগুলো হচ্ছে গাইডলাইন। আমরা ক্লাসে যেরকম বলছি আবার আমরা রিপিট করি, অঙ্কগুলো হচ্ছে সিম্পল, সিম্পল ইন এ টার্মস, যে তোমাকে যে অঙ্কটাই দেবে সেটার কোন কোন প্যারামিটার সেগুলো লিখবা। ধরো এ আছে কিনা, ভি আছে কিনা, ইউ আছে কিনা, এম আছে কিনা, এগুলো লিখবা। অনেক সময় দেখবা যে ওদের ভ্যালুস গুলো ডিফারেন্ট ইউনিটে দেওয়া আছে, হয়তো কোনোটা মিটার দিল, কোনোটা কিলোমিটার দিল, কোনোটা মিনিটে দিছে, কোনোটা আওয়ারে দিছে, অথবা সেকেন্ডে দিছে। তাহলে আমরা ওগুলো স্ট্যান্ডার্ড ইউনিটে নিয়ে নিব, ঠিক আছে? তারপরে কোন কোন প্যারামিটার চাইছে আনসার করতে হবে সেগুলো লিখলাম। তখন তুমি দেখবা যে যেগুলো দেওয়া আছে আর যেগুলো চায়, কোন ইকুয়েশন অথবা কোন দুইটা ইকুয়েশনের মধ্যে এটা পড়ে,
বাস, আর কিচ্ছু না। তাহলে সেই ইকুয়েশন লিখলে ওই ডাটাগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন করলে এমনি বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হলো কোশ্চেনটা পড়ে অঙ্ক প্রবলেমগুলোর বেলায় পরে এখন একবার বা দুইবার পড়লা, বুঝতে পারলাম মোটামুটি যে কি রকম চাচ্ছে, তারপরে প্যারামিটারগুলো বের করলা যে কি কি দেওয়া আছে, লিখে ফেললা, লিখে ইউনিট কনভার্সন লাগলে ইউনিটও কনভার্ট করে ফেললা, তাহলে তোমার সব রেডি। তারপরে দেখলা যে কি কি চেয়েছে, কি কি বের করতে বলেছে, কোশ্চেন আস্কিং কি, রেজাল্ট কি আমার চায়, ওই প্যারামিটারগুলো লিখলাম। তারপর চিন্তা করবো তাহলে এই প্যারামিটার বের করতে হলে কোন ইকুয়েশন, অথবা কোনো ক্ষেত্রে দুইটা ইকুয়েশন লাগতে পারে, অথবা দুইটা রেজাল্টও চাইতে পারে। জেনারেলি দুইটা চায়, অনেক সময় ছোট অঙ্ক থাকলে দুইটা চাইতে পারে, যে মার্কস বেশি থাকলে দুইটা রেজাল্ট চায়। তাহলে ওটা ইকুয়েশন মিলিয়ে ফেললে অটোমেটিক্যালি বসায় দিলেই ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। ঠিক আছে না? আর আমরা ক্লাসেও বলেছি, আবার আমরা স্মরণ করিয়ে দিলাম যারা ক্লাসে ঠিক মতো মনোযোগ দিতে পারো নাই। তাহলে আমাদের মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স এর এই বিষয়ে তো আর প্রশ্ন নয় তোমাদের? প্রশ্নকে জিজ্ঞেস করতে পারো, অথবা না হলে আমরা নেক্সটটাতে যাই। স্যার নেক্সট আগাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে নেক্সটটাতে প্রজেক্টাইল মোশন, ওটার মধ্যে আমরা ওই প্রজেক্টাইলের মধ্যে আমরা কি কি লাগে সেগুলো আমরা তো জানি, ছবিও দিবা। আমি পিডিএফ এ যে আসছে ওই ছবিগুলো জটিল, আমরা ক্লাসেও বলেছি যে কোনো জটিল ছবির প্রয়োজন নাই, সিম্পল একটা ছবি যেটা আমরা আঁকে দিয়েছি ক্লাসের মধ্যে, এবং ডেরিভেশনের মধ্যে আমাদের এক্সট্রা শিট দিয়েছি, ওটা দিলেই যথেষ্ট হয়ে যাবে। এখানে হাইটের কথা বলেছে, ম্যাক্সিমাম হাইট বা এমনি হাইটের ইকুয়েশন, টাইম পিরিয়ড বা ম্যাক্সিমাম টাইম বা টাইম অফ ফ্লাইট বলে, আরেকটা আমরা বলি আর যেটা রেঞ্জ, ম্যাক্সিমাম রেঞ্জ, টাইম অফ ফল, টাইম অফ ফ্লাইট, এই দুটো সমান কিনা, এগুলো সবগুলো আমরা করে দিয়েছি। এটা চেয়েছে, আরেকটা দেখাচ্ছে যে প্যারাবোলিক ইকুয়েশন, ডেরিভেশন অফ প্যারাবোলিক ইকুয়েশন, যে প্রজেক্টাইল থ্রো করলে এই পাথটা যে প্যারাবোলিক হয় এটা কিভাবে বের করবো, প্রমাণ করো। তো সেটা আমরা করে দেখিয়ে দিয়েছি, তাই না? তুমি দেখবা যে পিডিএফটার মধ্যে তো আছেই, এর বাইরেও আমরা একটা শর্ট করে দিয়েছি। আর এখানে প্রবলেম আগের মতোই, যে তোমাকে কি কি ডেটা দিছে, প্যারামিটার দিছে, সেগুলো লিখবা, লিখে ইউনিট আলাদা হলে ইউনিট কনভার্ট করে নিবা। ইউনিট কনভার্ট হয়ে গেলে তারপরে দেখবা যে কি কি চেয়েছে, তারপরে দেখবা যে কোন ইকুয়েশন বা ইকুয়েশন দুইটা প্রয়োজন হবে, সেই ইকুয়েশন লিখলে ইকুয়েশনের ভ্যালু বসিয়ে দিলে, প্যারামিটার ভ্যালুগুলো বসিয়ে দিলেই অটোমেটিক্যালি রেজাল্ট বেরিয়ে যাবে। ঠিক আছে স্যার এখানে যে ওই যে কিছু ছোট ছোট ডেরিভেশন আছে, যেমন ম্যাক্সিমাম হাইটের, হ্যাঁ হ্যাঁ, ওগুলি তো তারপর বললাম, আপনার ওইটা তো এই টাইম অফ ফ্লাইট। ম্যাক্সিমাম টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট, রেঞ্জ, ম্যাক্সিমাম রেঞ্জ, প্যারাবোলিক, এই 4 রকমের বিষয় আছে। বা টাইম অফ অ্যাসেন্ট অ্যান্ড টাইম অফ ডিসেন্ট, বোঝে নামার সময় আর ওঠার সময় সমান কিনা, ওটাও আমরা করে দিয়েছি। মানে ওখান থেকে যা আসতে পারে ওগুলো তুমি দেখো, নোটের মধ্যে তো আছে, আমরা সামারিও করে দিয়েছি শর্ট করে। এই ছোট ছোট ডেরিভেশন গুলো কি আসতে পারে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটের মধ্যে তো দুইটা দিল, ঠিক আছে না? বড় দিলে একটা দিবে, ছোট হলে দুইটা দিবে হয়তো। আচ্ছা স্যার। মানে ডেরিভেশন যেগুলো আমরা করে দিয়েছি ক্লাসে সবগুলোই পড়বা, ঠিক আছে? ছোট হোক বড় হোক, ছোটগুলোর ক্ষেত্রে যেটা হবে হয়তো দুইটা দিল, আর যদি বড় হয় তাহলে হয়তো একটা দিবে। ক্লিয়ার হয়েছে নাকি এখনো প্রশ্ন রয়েছে? জি স্যার, বুঝতে পারছি। তারপরে আমরা চলে যাই সার্কুলার মোশন। এখানে আপনার বেশি কিছু বলে নাই স্যার। সার্কুলার মোশন কাকে বলে, অ্যাঙ্গুলার মোশন কাকে বলে, সেন্ট্রিপিটাল সেন্ট্রিপিউগাল ফোর্স কাকে বলে, এটা তোমার মনে আছে আমরা ক্লাসের মধ্যে অতি সংক্ষেপ করে দিয়েছি। একবার স্যারের এখানে অনেক জটিল ছবি টবি ফিগার আছে, এগুলো লাগবে না। ক্লাসের মধ্যে আমরা এক সিম্পল ছবি এঁকে দিয়েছি, ওটাই দিবা, ঠিক আছে? যদি দেয় তা উনি যে ইঙ্গিত আমাদের দিয়েছেন তাতে মনে হচ্ছে এখানে ডেরিভেশন হয়তো দিবে না, ছোট্ট ডেফিনেশন শর্ট থাকতে পারে। হোয়াট ইজ সার্কুলার মোশন, অ্যাঙ্গুলার মোশন কি, বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, সেন্ট্রিপিটাল ফোর্স কি, বা সেন্ট্রিফিউগাল ফোর্স কি, একটা সম্পর্ক কি, সমান একটা এক্স্যাক্টলি ইকুয়াল বাট অপোজিট। ঠিক আছে, এখানে ডেরিভেশন ওই শুধু ভি ইকুয়াল টু আর
ওমেগার ওইটা আছে, ওটা তো ছোট্ট, এত ছোট যে ওইটা দেওয়ার সম্ভাবনা খুব কম। সার্কুলার মোশনে লিনিয়ার ভেলোসিটি ভি ইকুয়াল টু রেডিয়াস আর আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, অথবা এ স্কোয়ার ইকুয়াল টু, সবটা আমরা কিন্তু শর্ট নোটে করে দিয়েছি। স্যার হয়তো অনেক বড় করে করেছে, আমরা শর্ট নোটে যেটা দিয়েছি শর্ট করে করে, যাতে পরীক্ষার সময় মোটামুটি আমরা সহজে লিখতে পারি। স্যার ওই যে রিলেশন বিটুইন লিনিয়ার ভেলোসিটি এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা। হ্যাঁ, ভি ইকুয়াল টু আর ওমেগা, হ্যাঁ হ্যাঁ, এটা তো ছোট্ট, জি হয়তো দিতে পারে। আর যদি তোমাকে ভেলোসিটির কথা বলে ওখানে এই দুটা দিবে, কারণ এমনিও ডেফিনেশনও ছোট, ইকুয়েশনটা তো 2 মিনিটের মধ্যে লিখে ফেলা যায়, তাই না? ডেরিভেশনটা খুবই ছোট্ট, তো ডেরিভেশন হিসেবে দেবে না, হয়তো শর্ট ডেফিনিশন হিসেবে দিতে পারে, যেখানে 1 নম্বর বা 2 নম্বর থাকতে পারে। ডেরিভেশন দেওয়ার মতো এটা অবস্থা নাই, মানে এত ছোট যে ওইটাকে ডেরিভেশন বলা যাবে না, ঠিক আছে না? জি স্যার। কারণ আমাদের হিসাব মতো এখানে আমাদের শর্ট কোশ্চেন যেটা থাকবে, এখানে 4টা বা 5টা থাকতে পারে, এক এক করে থাকলে 5 মার্কস থাকবে, সবসময় এরকমই ছিল, 5 মার্ক। তাহলে এক এক করে থাকলে 5টা দিলে এক এক করে দিবে, আর যদি 4টা দেয় তাহলে বুঝতে পারছো কোনো একটাতে 2 থাকবে, কোনো একটাতে, বাকিগুলো তো এক এক করে থাকবে। 1.5 সাধারণত দেয় না, টিপিক্যালি 1 অথবা 2 থাকে, কেমন? তাহলে যেটা 2 মানে বুঝতে হবে এখানে একটু বেশি করে লিখতে হবে, ঠিক আছে? আর ডেরিভেশনে আমাদের 10 আর প্রবলেমে 10, এটা এক স্ট্যান্ডার্ড প্রসিডিউর, এই মার্ক এভাবেই থাকে। তাহলে 10 যদি হয় তাহলে আমরা চিন্তা করতে পারি যে 3 3 4, 3 3 6 আর 4 10, অথবা হয়তো আড়াই আড়াই করে দিল, 4টা থাকতে পারে, 3টা বা 4টা থাকতে পারে, ঠিক আছে? ডেরিভেশন আমাদের মিনিমাম 3টা থাকবে, 3 3 6 আর 4, অথবা যদি ছোট ছোট খুব বড় না হয় তাহলে হয়তো 4টা দিতে পারে, আড়াই করে 4 হয়ে গেল, ঠিক আছে না? আর প্রবলেমের বেলা টিপিক্যালি আমরা দেখি যে 4টা দেয়, আড়াই করে 4। তাহলে আমাদের মাইন্ডসেট যদি মোটামুটি প্রস্তুত আমরা থাকি তাহলে আমাদের জন্য সহজ, যে আমার শর্ট প্রশ্ন 4টা বা 5টা থাকতে পারে, ডেরিভেশন 3টা বা 4টা থাকবে, আর অঙ্ক জেনারেলি 4টাই থাকে, ঠিক আছে? কারণ অঙ্কগুলো এমন বড় না যে তোমার অনেক সময় লাগবে, সেজন্য 4টা অঙ্ক দেয় আড়াই আড়াই করে। আর 3টা দিলে তো আল্লাহর রহমতে ভালো, ঝামেলা কম। স্যার ঠিক আছে, এই যে মানে এর আগে যে একটা মানে পোর্শন ছিল যে ফোর্স এন্ড ফ্রিকশনাল ফোর্স, এটা কি ইম্পর্টেন্ট না স্যার অতটা? ওটা ওটা পড়বো ওটা পর আসতেছে, উনি যেভাবে সিরিয়াল দিয়ে আমাদের বলছেন ওইভাবে আমরা যাচ্ছি, ঠিক আছে? ও আচ্ছা, আমার স্যার একটা আগে পড়ছিলাম রোটেশনাল মোশনের আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে, ওটা এখন বলি। ফোর্স অ্যান্ড ফ্রিকশন কাকে বলে, ওখানে ফর্মুলাগুলো আছে না, ফর্মুলাগুলো আমরা করে দিয়েছি। তারপরে একটা আছে তোমার, পুশ করলে বেশি এনার্জি লাগে না, পুল করলে লাগে, ঠিক আছে? আর ওখানে একটা আছে রিপোজ, মানে অ্যাঙ্গেল করলে কিভাবে নামে, অঙ্কগুলো দেখবা। আমার ধারণা ওখানে হয়তো গত 2 বছর ছিল, তো এবার হয়তো দিবে না, কারণ একই জিনিস বারবার জেনারেলি দেয় না, তাই না? সামনে তো ওদের কাছে প্রশ্ন থাকে যে গত বছর কি দিছে, আগের টার্মে কি দিছি। তাহলে সাধারণত হুবহু ওইটা দিতে চায় না, কারণ মনে করে অন্যরা দেখলে বলবে ও একই প্রশ্ন বারবার দিতেছেন কেন, ঠিক আছে না? সেজন্য আমার ব্যক্তিগত ফিলিং হলো এইবার ওখান থেকে ডেরিভেশন দিবে না, কিন্তু অঙ্ক দিবে হয়তো। তাহলে ফোর্স অ্যান্ড ফ্রিকশনের ডেরিভেশনটা আমরা পড়ে যাবো তো সোজা, তাই না? আমরা ক্লাসে যতগুলো ডেরিভেশন শর্ট করে দিচ্ছি সবগুলো পড়ে যাবো, আমরা নিতে চাই না, ঠিক আছে? জি তাহলে স্যার। যেখানে তো ডেরিভেশন দিবে না সেখানে তো অঙ্ক দিয়ে বসবে। তাহলে ফোর্স অ্যান্ড ফ্রিকশন থেকে যেহেতু আমার ধারণা এবার ডেরিভেশন আসার সম্ভাবনা কম, 40-50%, অঙ্ক আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তারপরে যেটা রোটেশনাল ডায়নামিক্স, ওই যে মোমেন্ট অফ ইনার্শিয়া, রেডিয়াস অফ গাইরেশন, এটা তো আমরা ডিটেইল করে সুন্দর করে করে দিয়েছি। তারপরে আমরা 3টে অ্যাপ্লিকেশন মনে আছে কিনা, একটা ছিল ইউনিফর্ম সিলিন্ডার, তারপরে ছিল ইউনিফর্ম রড, যার হচ্ছে ওয়ান এন্ড মানে এক পাশে লেফট হ্যান্ড আমরা দেখিয়েছিলাম, লেফট সাইড। আরেকটা ছিল ইন দ্য মিডল অফ দি রড। এই 3 ক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। আমার এবারও ধারণা যে এটা দিবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট তো। আর যেহেতু এটা 3টে অ্যাপ্লিকেশন আছে, হয়তো এইবার এটা দিছে, আগামীবার একটা দিবে, মাঝখানে একটা দিবে, ঠিক আছে?
এটাও আমরা ভালো করে পড়ো, আমরা শর্ট করে করে দিয়েছি, স্যার একটু জটিল করে দিয়েছে, ঠিক আছে, উনি স্ট্যান্ডার্ড মনে করেছে কিন্তু আমরা তো শর্ট করে দিয়েছি, ঠিক আছে না? মনে আছে কিনা? জি স্যার, নোট করা আছে। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া কাকে বলে, মোমেন্ট অফ গাইরেশন কাকে বলে, এই দুইটা রিলেশনও করে দিয়েছি। তারপর আমরা কাইনেটিক এনার্জির সাথে রিলেশন কি হয়, ইকুইভ্যালেন্স, সেটাও করে দিয়েছি। আর 3টা অ্যাপ্লিকেশন আলাদা করেও করে দিয়েছি। তো আমার ধারণা যে এখান থেকে আসার সম্ভাবনা একটা বেশি, যদি 4টা ডেরিভেশন দেয় তাহলে এখান থেকে একটা হয়তো দিবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি মেকানিক্সের পার্টগুলো শেষ করে ফেললাম, যে তোমার সার্কুলার মোশন, মোমেন্ট অফ ইনার্শিয়া, গাইরেশন, ফোর্স, ফ্রিকশন, প্রজেক্টাইল এবং জেনারেল মেকানিক্স, যে তোমার নিউটনস লজ এন্ড মোশন। প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, নাহলে আমরা নেক্সট ওয়েভস এন্ড অসিলেশনে যাব। হ্যাঁ, আপনার কাছে থাকতে পারে প্রশ্ন থাকলে, যদি আমরা বুঝতে পেরেছি কিনা। আজকে ক্লাসটার মূল উদ্দেশ্য হলো আমরা একটু সামারি নেওয়ার জন্য, যে আমরা যে নোটগুলো দিয়েছি, পিডিএফ যেটা দিয়েছি, স্যাররা যেরকম ইঙ্গিত দিয়েছে তার সাথে আমাদের কোনো অমিল আছে কিনা, বা কতটা আমরা মোটামুটি একটা ভালো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। এটা কিন্তু শর্ট সামারি টাইপের অর্থ, কিন্তু আমি যদি 100-র মধ্যে 90 চাই তাহলে কিন্তু পুরোটা পড়তে হবে, মানে পিডিএফ সব। আর আমরা যদি মনে করি 80-80 হলেই আমার হয়ে যায়, আর বেশি চাই না, তাহলে আমরা শর্ট যেগুলো পড়েছি, যারা একটু আমরা দুর্বল স্টুডেন্ট হিসাবে, তাদের জন্য আমরা মূল টার্গেট করেছি যে একটু রিভিউ করা। কারণ অনেক সময় আছে যে সবাই তো আর সমান বুদ্ধিমানও হয় না, এনার্জিও থাকে না, বা ফোকাসও থাকে না, হয় স্বাভাবিক, এটা হিউম্যান, এরকমই মানুষ, আমরা এরকমই। কেউ খুব ভালো থাকবে, কেউ কয়েকজন হয়তো একটু খুবই দুর্বল থাকবে, আর মাঝ সেই থাকবে মোস্ট অফ দি স্টুডেন্টস বা মানুষ। তাহলে মেকানিক্স এর কোনো প্রশ্ন না থাকলে আমরা ওয়েভস এন্ড অসিলেশনে যাই। আমরা কি ওয়েবসে যাব? জি স্যার। ওকে, তাহলে ওয়েভস এন্ড অসিলেশনের মধ্যে আমরা একটু সামারি করে পড়িয়েছি ইচ্ছে করেই, যে আমরা তো জানি যে আসলে ক্লাস আমাদের যেখানে তো 4টা নিতে পারতাম, 5টা হলে ভালো হতো, সেখানে তো আমরা 3টা বোধহয় নিতে পারছি। আমাদের তখনই মনে হচ্ছে একটু শর্ট হয়ে যাবে এখানে। তো সেখানে তুমি দেখবা যে পিডিএফ এ যেগুলো আছে ডিটেল গুলো আমরা এখানে পড়ে নিই। অবশ্য পিডিএফ এ অনেক ছবি টবি আছে, এগুলো লাগে না। ওইখানে হচ্ছে ওয়েভস কাকে বলে, ওয়েভস এ যদি ডেফিনেশন আসে, তুমি ওয়েভের ছবিটা দিবা, একটা সাইন বা কোসাইন ওয়েভ, সাইন ওয়েভই দিও, এটা সোজা সবচেয়ে। সেখানে তার অ্যামপ্লিটিউড, টাইম পিরিয়ড, ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি, এই ইকুয়েশনটা দিয়ে দিবা, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি ইকুয়ালস টু এ সাইন টুয়াইস পাই এফ টি। সেখানে বলে দেবা এটা কি, এর অ্যামপ্লিটিউড, ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এফ হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, এফ ইকুয়াল টু 1/t, টি হচ্ছে টাইম পিরিয়ড। ছবিটা এঁকে দিলে মোটামুটি বোঝা যায় যে হ্যাঁ তুমি বুঝতে পেরেছো যে কোনটা কোন জিনিস। ঠিক আছে, তারপরে ওখানে দেখবা যে ওয়েভস কয় রকম আছে, 2 রকম, মেকানিক্যাল ওয়েভ আর একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের 2টা কম্পোনেন্ট বা অংশ আছে, একটা ইলেকট্রিক ওয়েভ, একটা ম্যাগনেটিক ওয়েভ। আর এরা কি, এরা অলওয়েজ পারপেন্ডিকুলার। ইলেকট্রিক ওয়েভ ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ওয়েভ ইন এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ফিল্ড। ঠিক আছে, ছবি আঁকা দরকার নেই, ছবি আঁকতে পারবেন, ওটা জটিল। ঠিক আছে, ওইটা আঁকতে গেলে 1 নম্বরের জন্য দেখা যে তোমার 10 মিনিট চলে গেছে ছবি আঁকতে। তো শুধু আমার ডেফিনেশনটা দিয়ে শেষ, ওইটা ছবিটা আঁকা যাবে না, কারণ এটা জটিল একটা ছবি। আর কেউ যদি ইন্টারেস্টেড হয়ে আঁকতে চাও সেটা আঁকতে পারো। তারপরে তো ওটা 2 রকম আছে, ট্রান্সভার্স ওয়েভ আর লঙ্গিচুডাল ওয়েভ, তাই না? এটা এইচএসসি তো ছিল। তাহলে এটা আসতে পারে শর্ট টার্মসে, লঙ্গিচুডাল ওয়েভ বা ট্রান্সভার্স ওয়েভ, বা এদের ক্যারেক্টারিস্টিক্স কি, এটা তো আমরা জানি, ডেফিনেশনটা দিয়ে দিবা, দরকার লাগে ক্যারেক্টারিস্টিক্স আর 2টা পয়েন্ট দিয়ে দিবা। তাহলে আমরা ওয়েভ কাকে বলে, তার অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ফেজ অ্যাঙ্গেল, এই সবগুলো আমরা দেখলাম। ঠিক আছে, নেক্সট আমরা বেসিক্যালি 2 রকম ওয়েভ,
মেকানিক্যাল ওয়েভ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা আমরা জানলাম। তারপর ট্রান্সভার্স ওয়েভ আর লংজিচুডাল ওয়েভ এদের ডেফিনিশন আমরা জানলাম, বা এগুলো আমরা একটু পড়ে নেব। এর থেকে বেশি আর আমাদের এই ক্ষেত্রে শর্ট এর ক্ষেত্রে নাই। তারপর আমরা পড়েছি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ সিম্পল হারমোনিক মোশন। এটা আমরা শর্ট করে দিয়েছি যে একটা সিম্পল হারমোনিক মোশন যদি একটা পার্টিকেল এক্সিকিউট করে তার ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করা। আবার ঠিক ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকলে তার সলিউশন কি হবে এটা আমরা বের করে দিয়েছি। এটা আমার ধারণা যে একটু বেশ ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা ওয়েভস এন্ড অসিলেশন থেকে। তারপর আমরা প্রোগ্রেসিভ ওয়েভের ডেফিনেশনও দিয়েছি, ডেরিভেশনও করে দিয়েছি, তাই না? দুভাবে করে দিয়েছি। দেখবো যে স্যার একটা করেছে একটু জটিল, আমরা একটা সহজ করে দিয়েছি, ক্লাসে মনে আছে কিনা। তারপর স্যারেরটা সেখানে আমরা ওই কে এর পরিবর্তে টুয়াইস পাই বাই ল্যামডা বসে স্যার যেটা বের করেছে ওটাও করে দিয়েছি, ঠিক আছে? তাহলে প্রোগ্রেসিভ ওয়েভের ডেফিনেশন এবং তার ডেরিভেশনটা আমরা করে দিয়েছি। একইভাবে স্ট্যান্ডিং ওয়েভের ডেফিনেশন আমরা করে দিয়েছি, ডেরিভেশনটাও করে দিয়েছি। ওইখানে দেখবা স্যার যেটা করেছে ওইখানে আমাদের একটু পার্থক্য আছে, পার্থক্য মানে একটা সাইন বা কোসাইন দিয়ে, কারণ স্যার যেটা করে দিয়েছে রিফ্লেক্টেড ওয়েভ দিয়েছে, রিফ্লেক্টেড ওয়েভে 180 ডিগ্রি চেঞ্জ হয়, তো ওই ইকুয়েশনের জন্য আসছে। আদারওয়াইজ একই, আমারটাই দিতে পারো বা স্যারেরটাও দিতে পারো। স্যারটা একটু জটিল, দেখবা যে অনেক জটিল করে স্যার করেছেন শুরু থেকে। আমরা সহজ করে কে এক্স দিয়ে করে দিয়েছি, রেজাল্ট হওয়ার পরে ওইখানে আমরা কে এর পরিবর্তে ভ্যালু বসে চেঞ্জ করে ফেলছি, এটা সহজ হবে, ঠিক আছে? তারপরে আমরা ডেম্পড অসিলেশন বা ডেম্পড ভাইব্রেশনও পড়ে দিয়েছি, তাই না? শর্ট কাকে বলে, আর একটা বলে ফোর্স ভাইব্রেশনটা আমরা বলেছিলাম কিনা মনে নেই। ফোর্স ভাইব্রেশন মানে যেটাকে আমরা এক্সটার্নাল ফোর্স দিয়ে ভাইব্রেট করাই, ন্যাচারালি করে না, এটাকে আমরা বলি ফোর্স ভাইব্রেশন। আর ড্যাম্পড ভাইব্রেশন বা অসিলেশন হলো যে অলরেডি শুরু করেছে, তার এনার্জি লস হচ্ছে, তার অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে, এক্সপোনেনশিয়ালি ফল করছে, এটাকে আমরা বলি ড্যাম্পড। আর তিনটা নামও তো বলেছি আমরা, তাই না? আন্ডার ড্যাম্পড, ওভার ড্যাম্পড, ক্রিটিক্যালি ড্যাম্পড। এই তিনটা ডেফিনেশনের বাইরে আসার সম্ভাবনা খুব কম। আরেকটা বলে অনেক সময় রেজোনেন্স বলে। রেজোনেন্স হলো যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর বাইরের থেকে যে ফ্রিকোয়েন্সিটা আমরা অ্যাপ্লাই করব যদি সমান হয়, তখন যে ঘটনা ঘটে এটাকে বলে রেজোনেন্স। এটা জেনারেল টার্ম, যে কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে। হোয়াট ইজ রেজোনেন্স? প্রত্যেকটা অবজেক্টের বা বস্তুরই একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, ওই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সমান ফ্রিকোয়েন্সি দিয়ে বাইরের থেকে যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করি তাহলে রেজোনেন্স হয়, সকল ক্ষেত্রে। এটা ওয়েভ হোক, অসিলেশন হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল, সকল ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে রেজোনেন্স যদি কাকে বলে, তখন বলবা যে এভরিবডি হ্যাজ ইটস ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ইফ অ্যাপ্লাইড ফোর্স has the same frequency then resonance becomes or resonance occurs, resonance ঘটে, it happens, resonance happens, ঠিক আছে? তারপরে আমরা টোটাল এনার্জি তো আগেও করে দিয়েছি। টোটাল এনার্জি মানে মেকানিক্যাল এনার্জি বের করবা, বা আর তোমার কাইনেটিক এনার্জি। মেকানিক্যাল মানে তোমার পটেনশিয়াল এনার্জি, এটা আমরা করে দিয়েছি শর্ট করে। দেখো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে স্যার যে পিটি দিয়েছে ওটার মধ্যেও আছে তোমার সরি তোমার কি বলে মুভিং বা কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি, দুটো আলাদা ইকুয়েশন আছে, অ্যাড করে দিলে রেজাল্টেন্ট বের হয়ে যায়। তুমি দেখবো যে রেজাল্টেন্টে কোনো যে ভ্যালুটা আছে এটা কনস্ট্যান্ট, এটা নির্ভর করে অ্যাম্প্লিটিউড আর ফ্রিকোয়েন্সির উপর। তার মানে এটা আর কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, দ্যাটস ওয়াই উই কল ইট এ কনস্ট্যান্ট। অবশ্য আমরা এখানে ধরেই নিচ্ছি যে এখানে কোনো লস হচ্ছে না, ঠিক আছে? ওটা আমরা করে দিয়েছি, আর স্যারের নোটের মধ্যে দেখবো, পিডিএফ নোটের মধ্যে আছে যে একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে টোটাল এনার্জি ডেরিভেশন বা এক্সপ্রেশনটা, ইকুয়েশনটা কত, এবং ওটা ঘুরে একটু লিখতে পারে যে এটা কি কনস্ট্যান্ট। তুমি দেখাবা যে ইয়েস, যেহেতু এটা কোনো ডিসপ্লেসমেন্টের উপর নির্ভর করে না, সুতরাং এই দুটোর যোগফল অলওয়েজ কনস্ট্যান্ট। তার মানে যখন তোমার পটেনশিয়াল এনার্জি কমতে থাকবে তখন কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে, আর কাইনেটিক এনার্জি যখন কমতে থাকবে পটেনশিয়াল এনার্জি তখন বাড়তে থাকবে, যাতে টোটাল সাম কনস্ট্যান্ট থাকে। এটা তো এইচএসসি তো বোধহয় ছিল, মনে হয় ছিল না, না থাকলে অসুবিধা নাই। ওকে, তাহলে আমরা কিন্তু ওয়েভস এন্ড অসিলেশন শেষ করে ফেলেছি।
আমাকে একটা আর্টস আরো বলছে স্ট্যান্ডিং ওয়েভ প্রগ্রেসিভ ওয়েভের ডিফারেন্স। আমরা জানি প্রগ্রেসিভ ওয়েভ কাকে বলে, ডেফিনেশন দিব। স্ট্যান্ডিং ওয়েভের ডেফিনেশন দিবা। স্ট্যান্ডিং ওয়েভের মধ্যে এনার্জি ট্রান্সফার হয় না, ফিক্সড হয়ে যায় দুইটা পয়েন্টের মধ্যে। আর প্রগ্রেসিভ ওয়েভের মধ্যে তোমার তোমার এনার্জি ট্রান্সফার হতে থাকে। এই যে এটা মেডিসিনের টেস্ট না, প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশন সব কিছু ঠিক আছে। বুঝছো? এটা ওইটা আমাকে জানাই গেছে যে প্রেসক্রিপশন দিতে হবে। দিয়েছো সব ঠিকঠাক আছে, নিচে ঠিক আছে, লাইট অন করো। ওটা ওটা এই ক্লাস শুরু হচ্ছে, ঢুকবে না? হ্যালো হ্যালো সরি, আমার একজন লোক আসছিল একটা মেডিসিনের ট্রান্সক্রিপশন নিতে, তো ওই জন্য একটু ওনাকে সবটা বুঝিয়ে দিলাম। আমরা কিন্তু মোটামুটি শেষ করে ফেলেছি আমাদের সিলেবাসে যা আসতে পারে সিলেবাস অনুসারে। আর এখানের এই ওয়েবসাইট অসিলেশনে আমাদের যে থিওরি গুলো বা রেজাল্ট গুলো বের হয় ইকুয়েশন, সেখান থেকে প্রবলেম তো থাকবে, একটা তো থাকবে, মেবি দুইটা থাকতে পারে। সাধারণত একটা থাকে, চারটা প্রশ্নের মধ্যে মানে প্রবলেমের মধ্যে অঙ্কের মধ্যে ওয়েবসাইট অসিলেশন থেকে সাধারণত কম থাকে আর কি। যদি 5টা থাকে তাহলে ওইখান থেকে 3টা থাকে, এখান থেকে 2টা। আর যদি 4টা থাকে সাধারণত ওইখানে 3টা থাকে, এখানে একটা থাকে। বাট স্যাররা চাইলে বা মডারেট বোর্ড যারা আছে তারা চাইলে সমান সমান ভাগ করেও দিতেও পারে। আমরা কিন্তু শেষ করে ফেলেছি, ঠিক আছে। আমাদের সামারি কি হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত আমরা শেষ করেছি, মানে আমার পক্ষ থেকে আমরা ডিসক্রিপশন শেষ করেছি। এখন তোমাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। কি অবস্থা তোমাদের, শোনা যাচ্ছে কথা? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। না স্যার, কোশ্চেন নাই। তাহলে কারোর প্রশ্ন না থাকলে আমরা মোটামুটি আজকে ক্লাস শেষ। তোমাদের সবার জন্য দোয়া রইলো, ভালো থাকো, সুস্থ থাকো। আর পরীক্ষা তো 22 তারিখ থেকেই না? জি ফিজিক্সটা স্যার, বলে 22 28 তারিখ থেকে তারিখে। স্যার। হ্যাঁ, 24 থেকে বলতে নাকি? 22 তারিখ থেকে ফিজিক্স পরীক্ষা শুরু হয়ে গেছে। ফিজিক্স এর 28 তারিখে। হ্যাঁ, ফিজিক্স 28 তারিখ দেখেছি, সবটাই দেখছি। আর অতগুলো তার সব মনে নাই, শুধু এটা মনে রাখছি যেটা 28 তারিখ। তাহলে প্রশ্ন হলে জিজ্ঞেস করতে পারো, না হলে আমরা তোমাদের জন্য দোয়া রইলো সবাইকে। আর যে বন্ধুরা ক্লাসে আসেন, আমরা তো দেখতে পাচ্ছি 26-27 জন ছিল, আর অনেকে তো ছিল না, ওদেরকে একটু হেল্প করো বন্ধুদের। যে এইভাবে যদি 100-র মধ্যে 90 পেতে চাও তাহলে পুরো ভালো করে পড়বা। আর যদি 80 মতো পেলেই চলে তোমার, তাহলে আমরা ক্লাসে যে সামারি করেছি এটা হয়তো আমাদের হেল্প করতে পারে।
ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে কারোর প্রশ্ন না থাকলে আমরা বিদায় নেই, মানে তোমাদেরও ছুটি দিয়ে দিচ্ছি, তোমরা একটু রিল্যাক্স করো। যারা একটু ঘুমাইতে চাও ঘুমাও, অথবা যারা পড়তে চাও একটু পড়লা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ টু এভরিওয়ান। ওকে, তাহলে আমরা বিদায় নেই, ভালো থেকো সবাই।